আসবেই আসবে, একদম শিওর। দারুণ আজকের ক্লাসটা হবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি, টোটাল চ্যাপ্টারের পুরো থিওরি, ম্যাথ, যা কোশ্চেন আছে সব কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা হবে আজকে। ঠিক আছে? দেখো, অনেকে কমেন্ট করেছো স্যার অ্যালডিহাইড কিটোন আনুন, স্যার কোঅর্ডিনেশন কম্পাউন্ড আনুন। তো যারা করেছো, আমি একটা কথা বলি, আমি তোমাদের রিপ্লাই দিয়েছি, ঠিক কথা। দেখো, সবই আসবে। এবার আমি তো সিকোয়েন্স করিয়ে দিয়েছিলাম যে এক মাসের প্ল্যান নিয়ে কোন চ্যাপ্টারটা কখন আসবে। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার দেবো, টেনশন নেওয়ার কিছু নেই, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দেবো। ঠিক আছে? এর পরেরটা যেটা আছে সেই সিকোয়েন্স অনুযায়ী আমাকে একটু করতে দাও, কারণ ওই অনুযায়ী সবাই পড়ছে অন্যরা, আমি সেইভাবেই বলে দিয়েছিলাম। কোনো চাপ নেই, যতটা ম্যাক্সিমাম যে টাইমে শেষ করার কথা তার আগে আমি শেষ করে দেবো। একদম ভালো করে দেখো। ইলেকট্রোকেমিস্ট্রি অনেকটা বড় চ্যাপ্টার, অনেক বেশি নাম্বার। প্রথমে কিছু থিওরি তোমাকে করে নিতে হবে, নিজে থেকে যেগুলো পারবে আমি প্রথম সেগুলো বলে নিই। একদম বই খুলে মুখস্থ করে নাও। আলটিমেট বোঝো বা না বোঝো, পরীক্ষার খাতায় কিন্তু উগরে দিয়ে আসতে হবে, মুখস্থটা করতে হবে। সেই মুখস্থ জিনিসের মধ্যে একদম বাস্তব কথা, যেগুলো ডেফিনেশন, যেগুলো হয়তো একটু প্রতিষ্ঠা, মানে ডেরিভেশন, একদম শিওর, মানে কি বলবো, মানে জাস্ট বই দেখে তোমরা করে নিতে পারবে, যার যার নোটস আছে, যা যা ইচ্ছা, বা আমার কনসেপশনের ঘাটতি হলে আমার ভিডিও দেখে নিতে পারো, ক্লাসের ভিডিও প্লেলিস্টে আছে, দেখে নেবে। যাই হোক, এইগুলো তোমাকে করতে হবে। কি কি দেখো বলছি আমি পাশে, সেগুলো একটু শুনে নাও। ইম্পর্টেন্ট গুলো যেগুলো স্টার মারা আছে সেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। দেখো, সল্ট ব্রিজ, লবণ সেতু ভালো করে করবে। লবণ সেতুতে কি কি থাকে উপাদান সেটা করবে। ফাংশন, তার কাজ একদম সুন্দর করে কিন্তু করে নেবে। ঠিক আছে? প্রমাণ, তড়িৎদ্বার বিভব, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের সংজ্ঞা পড়বে। শোনো, প্রথমে দেখবে বইয়ে পাবে শুধু তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা, শুধু ইলেকট্রোড পোটেনশিয়ালের সংজ্ঞা। তারপরে পাবে প্রমাণ তড়িৎদ্বার বিভব, স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়ালের সংজ্ঞা। দুটোই করে নিতে পারো, শুধু ইলেকট্রোড পোটেনশিয়ালও করে নাও, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালও করে নাও। ঠিক আছে? কোনো চিন্তা নেই, শুধু এখান থেকে সংজ্ঞাটাই করবে। আর ইউনিটটা ভোল্ট, আমি বলেই দিলাম। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, কোষের তড়িৎচালক বল, সংজ্ঞাটা পড়ে নাও, একক ভোল্ট। খুব ভালো করে করো। ফুয়েল সেল, জ্বালানি কোষ কি, সুবিধাটা কি অন্যান্য মানে সেলের তুলনায়, প্রাইমারি সেকেন্ডারি ব্যাটারির তুলনায় ফুয়েল সেলের সুবিধাটা কোথায়? দেখবে অ্যাপেলো মহাকাশযানে ইউজ হয়েছিল হাইড্রোজেন অক্সিজেন জ্বালানি কোষ, ফুয়েল সেল যেটা। তো যখন ফুয়েল সেল বলবে, তার ব্যবহার পড়বে, হাইড্রোজেন অক্সিজেন যে ফুয়েল সেল, তার অ্যানোড ক্যাথোড রিয়াকশনটা কিন্তু মুখস্থ করতে হবে। অ্যানোডটা কি, ক্যাথোডটা কি, কোন উপাদানে তৈরি, একটু মনে রাখলেও রাখতে পারো, না রাখলেও অসুবিধা নেই। মেনলি অ্যানোড ক্যাথোড রিয়াকশনটা কিন্তু দেয়, একটু মুখস্থ করে নিতে হবে এইটা। তো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এখানটা যেটা করবে সংজ্ঞাটা তার সঙ্গে করে নেবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত হয়? 0 হয়। ঠিক আছে? এটা 0 মনে রাখবে, 0 মনে হয় সবসময়। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, তড়িৎ রাসায়নিক সারি, সংজ্ঞা পড়বে। এখানে আরেকটা এর সঙ্গে জুড়ে দিতে পারে যে এই সিরিজ থেকে আমি কি জানতে পারি। তুমি বলবে E0, মানে এটা তো E0 অ্যাকচুয়ালি, তড়িৎ রাসায়নিক সারির ওপর থেকে নিচে গেলে কি হয়, অ্যাকচুয়ালি E0 ভ্যালুটা আস্তে আস্তে E0টা বাড়তে থাকে। তো যত E0 যত যার বেশি হবে, তার নিজের বিজারণ হবে, মানে নিজের রিডাকশন হবে। ঠিক আছে? তার মানে তার জারণ ধর্ম, অর্থাৎ অক্সিডাইজিং প্রপার্টি বাড়বে। এই কথাটা বলে দেবে, এটা জানতে পারি। তার মানে যত নিচের দিকে আছে, এই সিরিজের যে যত নিচের দিকে আছে, তার নিজের বিজারণ হবে, মানে সেলফ রিডাকশন হবে, মানে সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। আর যে যত ওপরের দিকে আছে, তার নিজের তত জারণ হবে। ঠিক আছে? এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখান থেকে কি জানতে পারি, এটা হলো রিলেশন বিটুইন ই সেল অ্যান্ড ডেল জি। দেখো, ডেল জি আর ই সেলের মধ্যে রিলেশনটা প্রতিষ্ঠা করবে, একদম বই থেকে প্রতিষ্ঠা করে নেবে। ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই সেল। দেখো, এটা করেছো বলে এর আগের ধাপই দেখবে আসবে ডব্লিউ ম্যাক্স ইকুয়াল টু এন এফ ই সেল। এইটা লিখেই তার পরের লাইনই দেখবে এটা লিখে দেওয়া হয়, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যায়। তার মানে তোমার পরীক্ষায় আমি বলেছি ডেল জির সঙ্গে সম্পর্ক, এবার পরীক্ষায় ঘুরিয়ে দিল ডব্লিউ ম্যাক্স, মানে কার্যের সাথে সম্পর্ক, যেন আবার ছেড়ে চলে আসুনি, মানে এটা মানেই এটা, শুধু একটা লাইন এক্সট্রা এটা। ঠিক আছে? করে নেবে। প্রাইমারি সেকেন্ডারি ব্যাটারি কাকে বলে, এটাই আসে। উদাহরণ করবে। উদাহরণ যখন করবে, শোনো, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ যেটা সেকেন্ডারি ব্যাটারি, তার অ্যানোড ক্যাথোড রিয়াকশনটা যদি পারো করে নিতে পারো। খুব একটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি এর মতো এত ইম্পর্টেন্ট নয়, শুধু ডেফিনেশন আর একটা করে এক্সাম্পল করে রাখবে। প্রাইমারি ব্যাটারি এক্সাম্পল, সেকেন্ডারি ব্যাটারি এক্সাম্পল। প্রাইমারি ব্যাটারি, সেকেন্ডারি ব্যাটারি যদি অ্যানোড ক্যাথোড রিয়াকশন মুখস্থ রাখতে পারো। সেকেন্ডারি ব্যাটারিতে দেখবে দু ধরনের রিয়াকশন আছে, একটা চার্জিং এর সময়, একটা ডিসচার্জিং এর সময়। ডিসচার্জিং এর সময় রিয়াকশনটাই করে রাখবে। চার্জিং এর রিয়াকশনটা তো তার উল্টোটা হবে, ডিসচার্জিং মুখস্থ করলেই চার্জিং মুখস্থ হয়ে যাবে, পুরো তার উল্টো। একটা করে যদি মুখস্থ রাখতে পারো, রাখতে পারো।
লিথিয়াম আয়ন ব্যাটারির অ্যাকচুয়ালি মূল নীতি, যে ফাংশনটা আর সুবিধাটা, এটা একটু করে নেবে। ইলেকট্রোকেমিক্যাল সেল, তড়িৎ রাসায়নিক কোষ, যার দুটো ভাগ, একটা হচ্ছে ড্যানিয়েল সেল আর একটা হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক কোষের দুটো ভাগ, একটা হচ্ছে তোমার ইলেকট্রোমোটিভ, যেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, ইলেকট্রোলাইটিক সেল, আর একটা হচ্ছে তোমার এইটা যেটা গ্যালভানিক সেল, যেটা একটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি আর একটা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, দু ধরনের সেলের এক্সাম্পল মানে ওই দুটো দিয়ে দেবে। ড্যানিয়েল সেলটা কিন্তু করবে, শুনবে ড্যানিয়েল সেলটা কিরকম ভাবে আসবে। ড্যানিয়েল সেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি জিঙ্ক কপার দিয়ে যে ড্যানিয়েল সেল, ওটা করবে। এখানে পরীক্ষা আসতে পারে ড্যানিয়েল সেলে অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশন লেখো। ড্যানিয়েল সেলের অ্যানোডটা কি ক্যাথোডটা কি, তুমি বলবে অ্যানোডটা হচ্ছে জিঙ্ক ইলেকট্রোড, জিঙ্ক 2+ সলিউশনের মধ্যে ডোবানো হয়। ড্যানিয়েল সেলটা কোনটা ছিল, সেই দেখবে দুটো কন্টেনার ছিল, দুটো কন্টেনার রাখা থাকে, একটা কন্টেনারে জিঙ্ক 2+ সলিউশন থাকে, জিঙ্ক ইলেকট্রোড ডোবানো থাকে, আর একটা কপার 2+ সলিউশন রাখা থাকে, কপার ইলেকট্রোড ডোবানো থাকে, তার দিয়ে জোড়ানো হয়, তাই না? এর অ্যানোড রিঅ্যাকশনটা ক্যাথোড রিঅ্যাকশনটা করবে, করে দুটোকে জুড়ে দিয়ে কোষ বিক্রিয়া মানে সেল রিঅ্যাকশনটাও করে রাখবে। এরকম পরে আর কি আছে, তুমি দেখে নিতে পারো যদি কোনো প্রবলেম হয়। ড্যানিয়েল সেলটা করে রাখবে। অ্যানোডটা বলবে জিঙ্ক, দেখো অ্যানোড বলে লিখবে জিঙ্ক জিঙ্ক 2+, এটা অ্যানোড। ক্যাথোড বলে লিখবে Cu2+, ব্যাস হয়ে গেল। আর রিঅ্যাকশনটা লিখে দেবে, অ্যানোডের রিঅ্যাকশনটা লিখে দেবে, ক্যাথোডের রিঅ্যাকশনটা লিখে দেবে, আর দুটো যোগ করলে সেল রিঅ্যাকশন লিখে দেবে। ঠিক আছে, আর কিছু লাগবে না। এবার এটা সেলের মধ্যে। এবার যদি বলো যে এই কন্ডাক্ট্যান্সের মধ্যে পড়ে, যেটা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স মানে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, তার একক। সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক, তার একক। মোলার কন্ডাক্ট্যান্স, মোলার পরিবাহিতা, তার একক। ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, তুল্যাঙ্ক পরিবাহিতা, তার একক। দেখো আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে কিন্তু লঘুতার সম্পর্ক, গাঢ়ত্ব বাড়ালে আপেক্ষিক পরিবাহিতা বাড়ে, আর ডাইলুশন মানে লঘুতা বাড়ালে কিন্তু কাপ্পা কমবে। কিন্তু ল্যামডা এম ল্যামডা বাড়ে, এর সাথে এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, আর এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। কিভাবে কি হয় এটা কিন্তু করে নেবে, বই থেকে পড়াটা কিন্তু পড়ে নেবে। কনসেপ্টের প্রবলেম হলে কিন্তু ভিডিও ক্লাসটা দেখে নিও, ঠিক আছে? তারপর ল্যামডা এম আর কাপ্পা রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা ছিল সেই ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m, ঠিক আছে? ল্যামডা কাপ্পার মধ্যেও রিলেশনটা করে নেবে, ল্যামডা এম এর মধ্যে। সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ল্যামডা এম আর কাপ্পার মধ্যে রিলেশনটা, ঠিক আছে? কন্ডাক্টিভিটি মেজার করার জন্য এসি না ডিসি কারেন্ট ব্যবহার করা হয়, বই একদম সুন্দর করে লেখা আছে, ওটা পড়ে নেবে। কোলরাস সূত্র পড়ে নেবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ সমেত কোলরাস সূত্র পড়ে নেবে। ফ্যারাডের ডেফিনেশন পড়বে, কিন্তু রিলেশন পড়বে কি আর সাথে কার, ই এর সঙ্গে জেড। ই মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট, মানে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট। ই এর সঙ্গে জেড এর রিলেশন ভালো করে পড়ে নেবে। এফ ই আর এন এর মধ্যে রিলেশন, এফ ই এন এর মধ্যে রিলেশন মানে ই ইকুয়াল টু F/n, এটা প্রতিষ্ঠা করবে। এই দুটো কিন্তু প্রতিষ্ঠাটা করতে হবে। ই আর জেড এর মধ্যে রিলেশন ই সমান জেড এফ প্রতিষ্ঠা করে দিতে হবে। আর এফ ই আর এন এর মধ্যে রিলেশন মানে ই সমান F/n, এই প্রতিষ্ঠা, এই দুটো প্রতিষ্ঠা লাগবে। তারপরে হচ্ছে ফ্যারাডেজ ল যখন পড়বে, দুটো ফ্যারাডেজ লই পড়বে। ফার্স্ট ল পড়বে, সেকেন্ড ল পড়বে একদম। জেড মানে হচ্ছে তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সংজ্ঞা যখন পড়বে তার ইউনিটটাও পড়ে নেবে। মোলার কন্ডাক্ট্যান্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ডেফিনেশনটা পড়ে নেবে। থিওরি দেখা মনে হলো অনেকটা হয়ে গেছে, তবে একটা কথা বলতে পারি, এই যে ট্রিপল স্টার কটা আছে দেখো, এই ট্রিপল স্টার কটার মধ্যে কিন্তু একটা, এই ট্রিপল স্টারটা কিন্তু সাথে নয়, এই ট্রিপল স্টারটা বলছি, ল্যামডা এম কাপ্পার মধ্যে রিলেশন আর কোলরাস ল, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর এইখানের মধ্যে এই 5টা আছে, একদম ভালো করে করে নেবে, বাকিগুলো একটু দেখে নিয়ে চলে যাবে। এই থিওরি কোশ্চেনগুলো করো। এবারে কিছু কিছু কোশ্চেন আছে দেখো, যে একটু এক্সপ্লেন করে দিলে ভালো হয়, আমি বলেছিলাম প্রশ্ন উত্তর হিসেবে। সেটা হচ্ছে দেখো কনসেপ্টের মধ্যে, যেমন এই যে E0 Cu2+/Cu এক্সপ্লেন করো, মানে এটা মানে কি। তুমি পরীক্ষায় লিখবে একটা 25 ডিগ্রি টেম্পারেচার, একটা কন্টেনারের মধ্যে Cu2+ সলিউশন, 1 মোলার Cu2+ সলিউশন আছে, তার মধ্যে Cu ইলেকট্রোড ডোবালে যে পোটেনশিয়ালটা হবে তার ভ্যালু এত, মানে এখানে ভ্যালুটা বলে দেবে 0.34 কি এত ভোল্ট বলে দেবে, এত ভোল্ট, এটার মানেটা ওটাই, ওটা লিখে দিয়ে চলে আসবে। এরকম কোশ্চেন দেবে, E0 বলে দেবে, সবগুলো আয়ন বলে দিয়েছে। বলছি ইনক্রিজিং টেন্ডেন্সি অফ লিবারেশন ইন ক্যাথোড, ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুসারে সাজাও। ক্যাথোডে মানে রিডাকশন হয়, রিডাকশন মানে যার E0 বেশি। কার E0 বেশি, এখানে মধ্যে সব থেকে E0 বেশি কোনটা দেখতে পাচ্ছ, এইটা। তাহলে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী যদি সাজাও, তাহলে এইটা সব থেকে ফার্স্ট হবে। কিন্তু ইনক্রিজিং অর্ডার বলেছে মানে, তাহলে Cu2+
তারপরে হচ্ছে তোমার কে আছে বলো, CO2 প্লাস, এটা প্লাস, তারপরে এটা হাইড্রোজেন মানে H প্লাস, তারপরে কে আছে জিঙ্ক 2 প্লাস, তারপরে সব থেকে বেশি নেগেটিভ K প্লাস। এটা সাজালে বুঝতে পেরেছো, যার ইজিরো বেশি সার রিডাকশন হবে। এইবার একটা ভালো কোশ্চেন দিয়েছে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তীব্র জারক। অক্সিডাইজিং এজেন্ট মানে কি, নিজের রিডাকশন মানে নিজের বিজারণ। তাহলে কার নিজের বিজারণ হলো, যার ইজিরো বেশি, মানে এটা বলছো এইটা। এবার এইটার মধ্যে তুমি অ্যান্সার কোনটা লিখবে, CO2 প্লাস না সিউ? তো অক্সিডাইজিং এজেন্ট মানে রিডাকশন, মানে CO2 প্লাস থেকে সিউ রিডাকশন না সিউ থেকে CO2 প্লাস রিডাকশন? CO2 প্লাস সিউতে গেলে তবে সেটা রিডাকশন, তাহলে অ্যান্সার হবে CO2 প্লাস। তাহলে এখানে অ্যান্সারটা লিখবে CO2 প্লাস। এবার যখন বলছে রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট মানে তীব্র বিজারক পদার্থ। তীব্র বিজারক পদার্থ মানে রিডিউসিং এজেন্ট মানে কি, নিজের অক্সিডেশন মানে নিজের জারণ। নিজের জারণ কার ভালো হবে, যার যত নেগেটিভ, তাহলে কার সব থেকে বেশি, এটা অ্যান্সার। এবার কোনটা লিখবে, K প্লাস লিখবে না K লিখবে? এবার দেখো, রিডিউসিং এজেন্ট মানে অক্সিডেশন, নিজের অক্সিডেশন মানে K থেকে K প্লাস অক্সিডেশন না K প্লাস থেকে K অক্সিডেশন? নিশ্চয়ই K থেকে K প্লাস অক্সিডেশন, তাহলে অ্যান্সার হবে K, মানে যেটা থেকে হচ্ছে সেটা অ্যান্সার, তাহলে এর অ্যান্সার হবে কিন্তু K। ঠিক আছে, এরকম সেল দিয়ে দেবে, দিয়ে বলবে হাফ সেল রিয়াকশন আর সেল রিয়াকশন লেখো, কোনো চাপ নেই। হাফ সেল রিয়াকশন মানে কি, এটা অ্যানোড এটা ক্যাথোড। এটা অ্যানোড রিয়াকশন মানে হচ্ছে অক্সিডেশন রিয়াকশন, জারণ অর্ধকোষ বিক্রিয়াটা কি হবে, SN ইলেকট্রন ছাড়বে, ঠিক আছে, SN2 প্লাস হবে, ব্যাস। এটা লিখবে অ্যানোড রিয়াকশন বা অক্সিডেশন হাফ সেল রিয়াকশন। আর এটা রিডাকশন হবে AU থেকে AU3 প্লাস। এটা রিডাকশন মানে ইলেকট্রন গেইন করবে AU3 প্লাস, 3টি ইলেকট্রন নেবে, AU হবে। এইটা একটা হলো, এটা একটা হলো, অ্যান্সার হয়ে গেল হাফ সেল রিয়াকশন। সেল রিয়াকশন যখন করবে এই দুটোকে যোগ করতে হবে, কিন্তু যোগ করতে গিয়ে ইলেকট্রন কাটবে কি করে, তাহলে একে 3 দিয়ে গুণ করবে, একে 2 দিয়ে গুণ করবে, করলে এটা 3 দুগুণে 6 হয়ে যাবে, 3 দুগুণে 6 মানে ইলেকট্রনটা থাকবে না। যেটা অ্যান্সার হবে সেটা সেল রিয়াকশন, মানে 3SN প্লাস 2AU3 প্লাস 3SN2 প্লাস প্লাস 2AU, এটা সেল রিয়াকশন হয়ে গেল। বোঝা গেল, এইভাবে কিন্তু অ্যান্সার করতে হবে। এবার বলছে দেখো, গিভ নান্স ইকুয়েশন, নান্স সমীকরণ লিখতে বলেছে। এটা সেল বলেছে, এটা হাফ সেল। হাফ সেল বুঝবি কি করে, হাফ সেল সবসময় ইলেকট্রন থাকবে, সেলে ইলেকট্রন থাকবে না, ইলেকট্রন কেটে গিয়ে সেল হয়েছে। তো সেলের ক্ষেত্রে যখন নান্স ইকুয়েশনটা দেবে, দেখো তুমি এটা একটা অ্যানোড অক্সিডেশন হয়েছে, মানে Fe থেকে Fe2 প্লাস হয়েছে, আর একটা ক্যাথোড রিডাকশন হয়েছে, মানে Ag প্লাস থেকে Ag হয়েছে। এবার দেখো এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ওই জন্য 2 দিয়ে গুণ করে কি করলাম, ইলেকট্রন কেটে দিলাম, তাহলে Fe যোগ 2Ag প্লাস Fe2 প্লাস 2Ag। নান্স ইকুয়েশন মানে যেহেতু সেলের ক্ষেত্রে লিখবে E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই, যেহেতু দুটো করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, বাই 2 দেবে। এখানে দুটো, এখানে একটা ছিল, কিন্তু কাটাকুটি মানে সমান করার জন্য 2 দিয়ে গুণ করে যেটা লাস্টে বেরোবে সেই সংখ্যাটা দিতে হবে, 0.059 বাই 2 লগ রাইট সাইডে যেগুলো আছে, রাইট সাইডে কি আছে, Fe2 প্লাস এর কনসেন্ট্রেশন বাই Ag প্লাস এর কনসেন্ট্রেশন মাথায় স্কয়ার। দেখো এটা আছে, এটা 2 আছে বলে মাথায় স্কয়ার করে দিলাম। আচ্ছা, ডান দিকেরটা উপরে বসে আর বাঁ দিকেরটা নিচে বসে, এইগুলোকে বসালাম না কেন, এগুলো সলিড বলে ব্র্যাকেটে লিখে দেবে তোমায়, দেখবে Ag সলিড, Ap সলিড, যেগুলো ব্র্যাকেটে S আছে বা ব্র্যাকেটে যেগুলো L আছে সেগুলো সব 1 হয়ে যায়, ওই জন্য তার লিখতে লাগে না। যেগুলো অ্যাকুয়াস AQ থাকে সেইগুলোকে লিখতে লাগে, ডান দিকেরটা উপরে বাঁ দিকেরটা নিচে। এটা নান্স ইকুয়েশন। এবার যদি তোমাকে এইটা নান্স ইকুয়েশন দেয়, তখন ই সেল লিখবে না, লিখবে ই রেট, দ্যাট রিডাকশন রিঅ্যাকশন। এটা কারণ এখানে ইলেকট্রন গেইন হয়েছে, ইলেকট্রন গেইন মানে ইলেকট্রন গ্রহণ মানে কি, বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন গেইন মানে রিডাকশন, মানে ই রেট লিখবে না, ই সেল নয় কিন্তু। E0 রেট মাইনাস 0.059 বাই 5, 5টা ইলেকট্রন বলে, লগ রাইট সাইডেরটা উপরে Mn2 প্লাস বাই MnO4 মাইনাস H প্লাস মাথায় 8। দেখো এটা বসালাম না, এটা লিকুইড ব্র্যাকেটে, দেখবে বলে দেবে পরীক্ষায় ব্র্যাকেটে লিকুইড আর সলিড হলে সেগুলোকে এক হয়ে যায় বলে সেটা বসাতে লাগে না। এটা অ্যান্সার। তো এইভাবে তুমি অ্যান্সার গুলো করছো। আর একটা কনসেপচুয়াল কোশ্চেন আছে, মোলার আয়নিক কন্ডাক্ট্যান্স অনুযায়ী সাজাতে বলেছে এটাকে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো লিথিয়াম ছোট সাইজ, ছোটর মধ্যে প্লাস থাকলে তার চার্জ ডেন্সিটি বেশি, ওই জন্য চার্জ ডেন্সিটি বেশি এদের থেকে। চার্জ ডেন্সিটি যত বেশি হয় না, জলে দিলে জল বেশি ঘিরে ধরে, জল ঘিরে ধরার পর এর সাইজটা বড় হয়ে যায়, যেটা বলে হাইড্রেটেড রেডিয়াস, হাইড্রেটেড ব্যাসার্ধ। তাহলে হাইড্রেটেড ব্যাসার্ধ কার বড়, এর বড়,
ওই জন্য এর ছোটাছুটি কম হবে, মোবিলিটি কম, এর মোবিলিটি বেশি, ওই জন্য মোলার কন্ডাক্ট্যান্স এর বেশি, তারপরে এটা, তারপরে এটা। জলে দিলে কিন্তু এর সাইজটা ছোট, এর সাইজটা বড়। ঠিক আছে? ম্যাথামেটিক্যাল কোশ্চেন দেখো, অ্যাকচুয়ালি সেলের ম্যাথামেটিক্যাল কোশ্চেন কিন্তু এই তিনটে টাইপ অফ ম্যাথের মধ্যেই কিন্তু পরীক্ষায় আসবে, একদম শিওর। মনে রাখো, এই ধরনের প্রশ্ন কিন্তু পড়বেই, একটা পড়বেই, কোনো কথা নেই। আমি প্রথমে এটা নিয়েই বলছি, দেখো, প্রথম তুমি অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশনটা লিখে নেবে। অ্যানোড রিঅ্যাকশন কি হবে? Fe ইলেকট্রন ছেড়ে হয়েছে Fe2+। ক্যাথোড রিঅ্যাকশন Ag প্লাস ইলেকট্রন নিয়ে হবে Ag। 2 করলাম কেন? কাটবো বলি ইলেকট্রনকে। Fe যোগ 2Ag প্লাস 2Ag Fe2+, সেল রিঅ্যাকশন হয়ে গেল। এবার দেখো, ইএমএফ বলেছি। ইএমএফ মানে কি? ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 মাইনাস 0.059 বাই 2, দুটো করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। লগ রাইট সাইডে যেগুলো আছে, এটা তো সলিড, বাদ দাও। Fe2+ এর কনসেন্ট্রেশন একেবারে, আচ্ছা আগে বসিয়ে দিই। Fe2+ এর কনসেন্ট্রেশন বাই Ag+ কনসেন্ট্রেশন এর স্কয়ার। দেখো, E0 সেল মানে কি? E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। বুঝবি কি করে কোনটাকে? সবসময় সেল দিয়ে দিয়েছে মানে কি, বাম দিকেরটা অ্যানোড, ডান দিকেরটা ক্যাথোড। ক্যাথোড কোনটা তার মানে? এইটা। তাহলে 0.80 মাইনাস এইটা, তাহলে মাইনাস আবার আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 0.44। E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড হয়ে গেল 0.059 বাই 2 লগ, যেটা ভালো করে করি, মাইনাস 0.059 বাই 2 লগ। দেখো, Fe2+ কনসেন্ট্রেশন, Fe2+ এর কনসেন্ট্রেশন কত বলে দিয়েছে? 0.002 বাই Ag+ এর কনসেন্ট্রেশন কত বলেছে? 0.02 তার স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে যত হবে এত ভোল্ট অ্যান্সার। এইবার একটা কথা বলি, তুমি যে বলছি এটা অ্যানোড এটা ক্যাথোড, সেই বুঝে তুমি E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড করে দিচ্ছ, বা এইভাবেও ভাবতে পারো, যার E0 বেশি, এর E0 বেশি মানে ক্যাথোড, যার E0 কম সে অ্যানোড। কারণ যার E0 বেশি তার রিডাকশন হয় মানে ক্যাথোড, যার E0 কম তার অক্সিডেশন হয় মানে হচ্ছে সেটা অ্যানোড। বুঝে গেল ব্যাপারটা? এইভাবে ভাবতে পারো। বাকিগুলো দেখো, কে এর ফর্মুলা কি? ln k ইকুয়াল টু nf E0 সেল বাই RT। এই তো E0 সেল তো তুমি বের করলি, E0 সেলের ভ্যালু তো এইটা বসিয়ে দেবে শুধু। f এর ভ্যালু 96500, n এর ভ্যালু 2, r এর ভ্যালু 8.314, টেম্পারেচার যেটা বলবে 298 25 ডিগ্রি সি বললে। ডেল G0 এর ফর্মুলা, ডেল G0 হচ্ছে মাইনাস nf E0 সেল, সবই তো E0 সেল লাগবে। E0 সেলের ভ্যালু তো এইটাই, তো বের করলে বসিয়ে দাও। f এর মানে 96500, n এর ভ্যালু 2। W max এর ফর্মুলা, শুধু মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা যদি W max হয়, এটা যদি W max হয়, মাইনাসটা প্লাস হয়ে যাবে। কিউ বিক্রিয়া কোসেন্ট, কোসেন্ট মানে কি? কোসেন্ট মানে শুনে নাও, এইটা হচ্ছে কোসেন্টের ভ্যালু। এটা লগের পরে যেটা থাকে সেটা কোসেন্টের ভ্যালু, এটা অ্যান্সার। এটা মানে কিউ ভ্যালু। ঠিক আছে? মানে রাইট সাইডেরটা বাই লেফট সাইডেরটা যেটা হবে সেটা কোসেন্টের ভ্যালু। এইভাবে বিভিন্ন ম্যাথগুলো করা হয়েছে। 3 দাগে যে ম্যাথটা আছে, দেখো 3 দাগের ম্যাথটা একটু কায়দাটা করা হয়েছে কি, দুটোই দেখো রিডাকশন রিঅ্যাকশন দিয়েছে। এটা পরীক্ষা আসবে, কানে শোনার যন্ত্র বা ইলেকট্রনিক ঘড়িতে ব্যবহার করা হয় এই সেল। তো দুটোই রিডাকশন, দুটোই বিজারণ করেছে। তোমাকে কিন্তু বুঝে নিতে হবে কোনটা রিডাকশন কোনটা অক্সিডেশন। এখানে যেহেতু E0 বেশি, এটা E0 কম আছে, নেগেটিভ আছে বলে, তখন এখানে রিডাকশন হবে, এটা অক্সিডেশন হবে। তার মানে এটা রিডাকশন রিঅ্যাকশন হলেও এটাকে অক্সিডেশন করে নিতে হবে। মানে এটাকে করে নেবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মানে উল্টে দিতে হবে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস 2। তারপরে কিন্তু দুটো যোগ করে বসাবে, ইলেকট্রন নিউট্রন কেটে গেল, তাহলে জিঙ্ক প্লাস Ag2O প্লাস জল, তারপরে জিঙ্ক 2+ 2Ag 2H মাইনাস। এটাই সেল রিঅ্যাকশন। সেল রিঅ্যাকশন করতে বলেছে। সেল সাইন, কোষ সংকেত কিভাবে লেখো? দেখো, আমরা জানি অ্যানোডটা লেফট সাইডে রাখা হয়। অ্যানোড মানে কোনটা? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মানে এরকম লিখবে জিঙ্ক অবলিক জিঙ্ক 2+, ডবল অবলিক। কি রাখবে? প্রথমে অ্যাকুয়াসটা রাখতে হবে। অ্যাকুয়াস কে আছে? Ag2O সলিড, Agও সলিড, OH মাইনাস শুধু অ্যাকুয়াস, তাহলে OH মাইনাস রাখবে, তারপরে Ag2O, তারপরে Ag। জলটাকে রাখলাম না কেন? জিঙ্ক 2+ হতে অ্যাকুয়াস আর OH মাইনাস হতে অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে তোর মধ্যে জল আছে, জল রাখতে লাগে না, এটা কোষ সংকেত।
সেল ফর্মুলা। এইটা যে পরীক্ষায় দিয়েছে দেখো, বলছে পসিবিলিটি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা সম্ভব কিনা পরীক্ষায় দিল, রিয়াকশন ইজ পসিবল অর নট। যখন এরকম কোশ্চেন দেবে একদম কোনো কথা নয় ডেল জি জিরো তুমি বের করবে, কিন্তু এখানটা একটা মাথায় রাখবে সব সময়, পসিবিলিটিস দিয়ে যখন রিয়াকশন দেবে এই ফর্মুলা যখন ফেলবে বলবে রিয়াকশন অনুযায়ী অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, তখন কিন্তু ই জিরো অনুযায়ী অ্যানোড ক্যাথোড কিন্তু বলবে না, কোনোদিন ই জিরোর দিকে তাকাবে না। এই ক্ষেত্রে রিয়াকশন অনুযায়ী কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড বল। এখানে যেহেতু সিউর অক্সিডেশন হয়েছে মানে সিউ রিডাক মানে অ্যানোড আর এস এন হচ্ছে ক্যাথোড, তার মানে ই জিরো সেল মানে ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড। তো ক্যাথোড মানে এখানে কোনটা রিডাকশন হচ্ছে টিনের, মানে টিনের ভ্যালুটা বসাতে হবে, এইটা বসাতে হবে মানে -0.44, আর অ্যানোড মানে কোনটা এইটা 0.35। একটা জিনিস ভাবো, এই ভ্যালুটা যেটা বেরোবে মাইনাসে বেরোবে, সামনে আবার একটা মাইনাস আছে মানে কি হয়ে যাবে পজিটিভ। ডেল জিরো পজিটিভ মানে বিক্রিয়া সম্ভব নয়, রিয়াকশন ইজ নট পসিবল। আর ডেল জিরো যদি নেগেটিভ আসে রিয়াকশন ইজ পসিবল। ঠিক আছে, তো নেক্সট দেখো স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, আপেক্ষিক পরিবাহিতা বের করতে বলেছে একটা সলিউশনের, বলে দিয়েছে মোলার কন্ডাক্ট্যান্স বের করতে দিয়েছে, একদম মোলার কন্ডাক্ট্যান্সের ফর্মুলা ফেলবে, কোনো চাপ নেই। কিন্তু এই অঙ্কটা করতে গিয়ে সবাই প্রবলেম ফেস করে, যেটা কাপ্পার ভ্যালু তো বলে দিয়েছে 0.026, ঠিক আছে, ওই ভ্যালুটাই বসাবে, এম এর ভ্যালুও বলে দিয়েছে এটা। সবাই বলে ইউনিটটা আছে দেখো সিজিএসএসআই মিক্সিং করে, তো চাপ নেই এটাই করবে তুমি, ল্যামডা এর ইউনিটটাও বসাবে সিজিএসএসআই মিক্সিং করে, মানে তুমি বসাবে সিমেন্স সেমি স্কয়ার মোল ইনভার্স, এইভাবে করবে। এবার দেখো নেক্সট ম্যাথ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তিনজনের ল্যামডা জিরো বলে দিয়েছে, এইটার বের করতে হবে। এইটা মানে এইটা ভাঙলে কি হবে NH4 প্লাস প্লাস OH মাইনাস, ভালো করে ভাবো এই তিন দিকে কি করলে এটা আসবে, এটা মাইনাস এটা প্লাস এটা, এটা মাইনাস এটা করলে দেখো প্লাস এটা করলে মাইনাস এনে প্লাস এনে কেটে যাবে, মাইনাস সিএল এই প্লাস সিএল মাইনাস সিএল কেটে যাবে, NH4 আর OH পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা মানে আমি লিখতে পারি এটা মাইনাস এটা প্লাস এটা, তাহলে 149 মাইনাস 126 প্লাস 248, এটা যেটা হবে সেটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা এগুলো ভাষা দিয়ে বলে দেবে তোমাকে, ডিস্টেন্স এত, আমি সেটা শর্টে লিখেছি L সমান 2 সেমি, A সমান এত, এইগুলো থেকে কোশ্চেন মানে একদম মাস্ট, যেটা হচ্ছে কাপ্পা প্রথম বের করবে 1/r L/A। দেখো একদম r এর ভ্যালু বলে দিয়েছে 25, L বলে দিয়েছে 2, A বলে দিয়েছে 4, একদম সিজিএস এ কাপ্পা বেরিয়ে গেল। তারপর ল্যামডা m ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000/m, এই কাপ্পার ভ্যালুটা বসিয়ে দেবে, m এর ভ্যালু বলে দিয়েছে বসিয়ে দেবে, ল্যামডা m পেয়ে যাবে, কোনো চাপ নেই। যদি তোমাকে বলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন থেকে কোশ্চেন দেয়, মানে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা মানে কি আলফা, আলফার ফর্মুলা হচ্ছে ল্যামডা m বাই ল্যামডা 0m, ল্যামডা m এর ফর্মুলা দেখো 16.5, আর ল্যামডা 0m কি করে ক্যালকুলেট করবে এর তো বলে দেয়নি, কিন্তু দেখো এর আয়নের ল্যামডা 0 এগুলো বলে দিয়েছে। অ্যাকচুয়ালি কোলরাস অনুযায়ী ল্যামডা 0m অফ CH3COOH মানে কি, ল্যামডা 0 অফ CH3COO মাইনাস ল্যামডা 0 অফ H প্লাস, কারণ দুটো যোগ করলে তবে এটা পাবে। এবার এই দুটো কত বলে দিয়েছে 40.9 প্লাস H প্লাস এর কত বলেছে 349.1, এটা তো ল্যামডা 0m পেয়ে গেলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, আলফা পেয়ে যাবে, অ্যান্সার শেষ। ঠিক আছে, লাস্ট দেখো এই ম্যাথ করলে কিন্তু সব কমপ্লিট। ক্যালকুলেট অ্যামাউন্ট অফ কারেন্ট, তড়িতের পরিমাণ কিভাবে নির্ণয় করবে। দেখো একটা কথা বলি তোমাকে, যে আমরা প্রথম ধরো বললাম একটা ইলেকট্রন, এক পিস ইলেকট্রন, তার চার্জ কত F/n, আর যদি বলি এক পিস আয়ন, তার চার্জ কত NF/n। এখন তোমাকে বলছে এইটা ধরো B 1 মোল Lg+, Lg+ নিশ্চয়ই আয়ন, তাহলে এক পিস আয়নের চার্জ NF/n, তাহলে 1 মোল আয়নের চার্জ কত হবে, 1 মোল মানে তো অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে একে আবার অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হবে, তাহলে এক পিস আয়নের চার্জ হচ্ছে NF/n, আর এক মোল মানে এই এনটা মানে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 1 মোল মানে তো অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে n পিস আয়নের চার্জ কত হবে NF/n ইনটু n, তাহলে n কেটে গেল NF, এবার n এর ভ্যালু কত 3, আর f এর ভ্যালু তোমরা জানো 96500, এত কুলম অ্যান্সার হয়ে গেল। এবার যদি তোমাকে বলে
1 মোল ইলেকট্রন। দেখো ইলেকট্রন বললে আবার ইলেকট্রনের চার্জ কত, F/n, একটা ইলেকট্রন। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কত হবে, ইনটু n, তাহলে n কেটে গেলে 1 ফ্যারাডে, তাহলে এটা অ্যান্সার হবে 1 ফ্যারাডে। বুঝতে পারলে? আর একটা কোশ্চেন দিয়েছে দেখো, গ্রামে বলেছে, গ্রামটাকে আগে টি করে নিতে হবে। 1.6 গ্রাম O2 মাইনাস, দেখো O2 মাইনাস, ওর অ্যাটমিক ওয়েট কত, 16, তাহলে 16 গ্রাম মানে কিন্তু 1 মোল, মানে n নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1.6 গ্রাম মানে কত হবে, n/10 নাম্বার। ব্যাস, কতগুলো তুমি পেয়ে গেছো মানে চাপ নেই। এবার এক পিসের জন্য চার্জ কত, nF/n, তাহলে n/10 এর জন্য, n/10 পিসের জন্য কত হবে, nF/n ইনটু n/10, n কেটে গেল, nF/10 অ্যান্সার। n কত, n হচ্ছে তোমার 2, F96500, অ্যাভোগাড্রো ভ্যালু বসাবে 6.02 × 10⁻23, বসালে যেটা হবে এত কুলম্ব অ্যান্সার। সব কুলম্বে বেরোবে, চাপ নেই। তো এখানে আবার ম্যাথটা দিয়েছে দেখো, এত কুলম্ব মানে কটা ইলেকট্রন। তাহলে এক্ষুনি করলাম যে 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে, তাই না? তার মানে 96500 কুলম্ব, 1 ফ্যারাডে মানে তো 96500 কুলম্ব, মানে 1 মোল ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন মানে কত, n নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার হলো। আর তাহলে এত কুলম্ব মানে কত, 19300 কুলম্ব মানে কতগুলো, এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তুমি করে নিচ্ছ। নেক্সট দেখো, এই যে দুটো রিঅ্যাকশন দিয়ে অঙ্ক দেওয়া আছে, 1 মোল Cr2O7 2 এর রিডাকশন বা 1 মোল MnO4 এর রিডাকশন করলে কত কারেন্ট যাবে। এই রিঅ্যাকশন গুলো দেখো, একটু রিঅ্যাকশন ওরিয়েন্টেড অঙ্কগুলো একটু করে নেবে, যেটা Cr2O7 2 থেকে Cr3+ হয়, এখানে দুটো Cr, এখানে 2 দিলাম, ব্যালেন্স করে নিতে হবে। 7টা ও মানে এখানে 7টা জল দেবো, কটা এইচ হচ্ছে, 14টা এইচ, মানে এখানে 14 H প্লাস দেবো, সেই রেডক্সের ব্যালেন্সের মতো। এখানে টোটাল 6টা প্লাস হচ্ছে, এদিকে 2টো মাইনাস 14টা প্লাস, মানে 12টা প্লাস হচ্ছে, এদিকে 12টা প্লাস, এদিকে 6টা প্লাস, তার মানে 6টা ইলেকট্রন। তাহলে ভাবো 1 মোল ডাইক্রোমেট রিডাকশন হলে কত মোল ইলেকট্রন ট্রান্সফার হয়, 6 মোল। তাহলে 6 মোল ইলেকট্রনের চার্জ কত, 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে, তাহলে 6 মোল ইলেকট্রনের চার্জ 6 ফ্যারাডে হবে। ঠিক এইটাও দেখবে MnO4- থেকে Mn2+ করে ব্যালেন্স করে দেখবে, এটা অ্যান্সার হবে 5 ফ্যারাডে। এটা যেমন 6 ফ্যারাডে অ্যান্সার হলো, এটা আসবে 5 ফ্যারাডে। ঠিক আছে, নেক্সট দেখো, এবার ইলেকট্রোলিসিস থেকে বলছি, ইলেকট্রোলাইসিস করছো যে 1 মোল কপার সালফেট থেকে রিলিজ করতে কত কারেন্ট লাগবে। আগে বলো 1 মোল কপার মানে কত গ্রাম, কপারের অ্যাটমিক ওয়েট 63.5 গ্রাম। ঠিক আছে, এখন প্রথম লাগবে আমার ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে বের করে, A/V, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, 63.5 বাই ভ্যালেন্সি কত, C যদি 2+ হয় বাই 2, তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। যার ইকুইভ্যালেন্ট ওয়েট যত হবে তত গ্রাম রিলিজ করতে কারেন্ট লাগে 1 ফ্যারাডে। তাহলে ভাবো 63.5 বাই 2 গ্রামের জন্য কত কারেন্ট লাগে, 1 ফ্যারাডে, মানে 96,500 কুলম্ব। তাহলে এত গ্রামের জন্য কত, অ্যান্সার হয়ে গেল। এত গ্রামের জন্য কত হবে, যেটা হবে সেটা অ্যান্সার। সেম আবার করছো, দেখো কি, যে 54 গ্রাম অ্যালুমিনিয়াম তুমি তৈরি করছো। আগে ভাবো অ্যালুমিনিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করো। অ্যালুমিনিয়ামের 27, অ্যালুমিনিয়াম কত হয় 3+, মানে 3 দিয়ে ভাগ করছো, মানে কত, ইকুইভ্যালেন্ট ওয়েট 9। তাহলে 9 গ্রামের জন্য কত কারেন্ট লাগবে, 1 ফ্যারাডে। 54 গ্রামের জন্য কত লাগবে, 6 ফ্যারাডে অ্যান্সার। ঠিক আছে, এবার বলছে কোশ্চেন যে এরকম যদি একটু বলে দেয় 2 মিনিট 0.3 অ্যাম্পিয়ার কারেন্ট বলে দিয়েছে, তো আগে কুলম্বটা বের করে নেবে। Q = IT ফর্মুলা, অ্যাম্পিয়ার কত বলেছে 0.3, টাইম সেকেন্ডে করবে 2 × 60। ঠিক আছে, করে এত কুলম্ব পেয়ে গেলে এবার কতটা হাইড্রোজেন তৈরি হবে, হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করো। হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি কত, 1। তাহলে 1 গ্রামের জন্য কত কারেন্ট লাগবে, 1 ফ্যারাডে, মানে 96,500 কুলম্ব। তাহলে 96,500 কুলম্ব দিলে কত, 1 গ্রাম। তাহলে এত কুলম্বের জন্য কত, 0.3 × 2 × 60 কুলম্বের জন্য কত হবে, যত গ্রাম হবে তত গ্রাম। ঠিক আছে, এবার এটা বলছে কতগুলো। দেখো হাইড্রোজেনের আণবিক ওজন 2 গ্রাম মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এত গ্রাম মানে কত নাম্বার, সেখান থেকে বেরিয়ে যাবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে।
তো প্রচুর প্রচুর যেন মাথা একদম হ্যাং করে গেল, তাই না? একটা চ্যাপ্টার পুরো বলা হয়ে গেল। কিন্তু একটু কষ্ট করে যা যা বলেছি একটু ভালো করে পজ করে 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 তুমি যেগুলো যেগুলো লাগবে সেগুলো নিজের মতো করে কিন্তু করো। যদি কোনো অসুবিধা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এই নিয়ে আমি যদি আরও কোনো সিরিজের ভিডিও যেমন আনছি দেখবে, যে কোশ্চেন অ্যান্সার, কম্প্যাক্ট কোশ্চেন অ্যান্সারের জন্য যদি আমি দিতে পারি দেবো। তবে এই কোশ্চেনগুলো করো যেভাবে যা বলেছি, এই থেকে কিন্তু এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না, ঠিক আছে? আরও যত ভালোভাবে ভিডিও দেওয়া যায় অবশ্যই ফোকাস দেখো চ্যানেলে। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।